Hello and welcome to the series of chemistry of video lecture series or screencast series, if you may, of chemistry of alkenes. This time we are going to discuss further exploring the rims of the concerted additions of alkenes. এর আগেই আমরা জাস্ট হাইড্রোবোরেশন রিঅ্যাকশনটা পড়েছি, হাইড্রোবোরেশন এবং অক্সিডেশন। এখন আমরা যেটা পড়ব, দিস ইজ অ্যানাদার অক্সিডেশন অফ অ্যালকিন, which is the peroxidation or epoxidation. ইপক্সাইডদের নিয়ে আমরা অল্প স্বল্প ডিসকাস করেছি যখন আমরা SN1 SN2 করেছি, ইপক্সাইড রিং ওপেনিং আন্ডার অ্যাসিডিক কন্ডিশন, আন্ডার বেসিক কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। দিস ইপক্সাইডস তৈরি করার একটা টেকনিক আমরা দেখেছিলাম যে সেখানে হ্যালোহাইড্রিন বানায় অ্যালকিন থেকে, ব্রোমিন ইন ওয়াটার দিয়ে বা ব্রোমিন ইন সিলভার অ্যাসিটেট দিয়ে সেখানে একটা ব্রোমিন ঢোকে আর একটা অ্যাসিটেট গ্রুপ ঢোকে, তারপর সেটাকে হাইড্রোলাইজ করে সেটাকে অ্যাসিডেটটাকে ওইচ বানায় এবং ওই হ্যালোহাইড্রিন বা ব্রোমোহাইড্রিনের মধ্যে অ্যালকালি দিয়ে ট্রিট করলে ওইচটা ডিপ্রোটনেটেড হয় এবং তারপরে ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্টের মাধ্যমে ইপক্সাইড তৈরি হয়। কিন্তু ইপক্সাইড তৈরি করার আরও ভালো টেকনিক হচ্ছে অ্যালকিনের মধ্যে পার অ্যাসিড দাও। এখানে কার্বক্সিলিক অ্যাসিড এদের মধ্যে যদি আরেকটা অক্সিজেন ঢুকিয়ে দাও তুমি ওইচ বন্ডের মধ্যে, তাহলে সেটাকে বলে পার অ্যাসিড। এখানে তিনটে অক্সিজেন দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ব্লু অক্সিজেন এবং এখানে একটা পারক্সো লিঙ্কেজ আছে। এই ব্লু অক্সিজেনটা এই কার্বন ডাবল বন্ডের দুটো এন্ডে অ্যাড হয়ে গিয়ে 3 মেম্বার ইপক্সাইড রিং তৈরি করবে এবং এই পার অ্যাসিডটা একটা সিম্পল কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হবে। The epoxide ring that is being produced is susceptible to ring opening reactions due to the large amount of ring strain that is present here, and therefore unlike normal ethers যাদেরকে হাইড্রোলাইজ করতে প্রচুর কষ্ট হয়, 48% HBr 48% HI এই সমস্ত রিএজেন্ট দিতে হয়, তার তুলনায় এই ইপক্সাইড কিন্তু অনেক চট করে খুলে যায়। এবং মিডিয়ামে যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে, with the build up of this acid the pH of the reaction will go down and this epoxide product may undergo acid catalyzed ring opening. To prevent that, we have to neutralize the acid that is being produced, which is generally done by disodium hydrogen phosphate, and this is particularly true যদি এই কার্বক্সিলিক অ্যাসিডটা খুব স্ট্রং অ্যাসিড হয়, অর্থাৎ এখানটা যদি CF3 বা জাতীয় কোনো জিনিস থাকে তাহলে এই রিং খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য আমরা এটাকে নিউট্রালাইজ করার জন্য এই বেসটা দিয়ে রাখি। এই রিয়াকশনটা যিনি ডেভেলপ করেছিলেন তিনি একজন রাশিয়ান, নিকোলাই প্রিলিজাহেভ। তার নামে এই রিয়াকশনকে প্রিলিজাহেভ রিয়াকশন বলে। অনেকে প্রিলিজাহেভ রিয়াকশন বলে থাকে, কিন্তু রিমেম্বার দ্যাট ইট ইজ আ সিম্পল ইপক্সিডেশন রিয়াকশন। যে সমস্ত পার অ্যাসিডদের ইউজ করা হয় তার মধ্যে কয়েকটা আমরা এখানে দিয়েছি। একটা পারবেনজয়িক অ্যাসিড, একটা মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট, এবং জেনারেলি এগুলোর অ্যাব্রিভিয়েশন ইউজ করে MCPPA। অনেক সময় ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে, তার দু রকমের অ্যাব্রিভিয়েশন লিটারেচারে দেখতে পাওয়া যায়, TFPA বা TFPAA। আরেকটা ইউজ করে, একটা ম্যাগনেসিয়াম সল্ট ইউজ করে, যেটা মোনোপারক্সি থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডের দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, তার মধ্যে একটা যদি পার অ্যাসিড হয় আর একটা যদি নর্মাল কার্বক্সিলিক অ্যাসিড হয়, তাহলে তার নাম হচ্ছে মোনোপারক্সি থ্যালিক অ্যাসিড। তার ম্যাগনেসিয়াম সল্ট যদি ইউজ করা হয় তাহলে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম মোনোপারক্সি থ্যালেট। এবং ম্যাগনেসিয়াম যেহেতু তার চার্জ হচ্ছে +2, তাহলে এরকম দুটো মোনোপারক্সি থ্যালিক অ্যাসিডের কার্বক্সিলেট আয়ন লাগে তাকে স্যাটিসফাই করতে। সেই জন্য এখানে আমরা এটার নাম দিয়েছি ম্যাগনেসিয়াম মোনোপারক্সি থ্যালেট। মোনোপারক্সি মানে কিন্তু একটা পারক্সি লিঙ্কেজ আছে তা নয়, এখানে দুটো মোনোপারক্সি থ্যালিক অ্যাসিডের মলিকিউল আছে। মোনোপারক্সি তার কারণ ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা কার্বক্সিলিক অ্যাসিড পারক্সি, বাকিটা নর্মাল কার্বক্সিলিক অ্যাসিড। তো এরকম রিয়েজেন্টস সব আছে এবং ডেভেলপ করেছে। এগুলো বানায় কি করে? কার্বক্সিলিক অ্যাসিডকে ক্যাটালিটিক অ্যাসিডের প্রেজেন্সে, মিনারেল অ্যাসিডের প্রেজেন্সে যদি H2O2 দিয়ে ট্রিট করা হয় তাহলে পার অ্যাসিড তৈরি হতে পারে। আরেকটা ভালো টেকনিক হচ্ছে অ্যাসিড ক্লোরাইড নাও, অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকালাইন মিডিয়ামে H2O2 দিয়ে, অ্যালকালাইন মিডিয়ামে H2O2 দিলে যেটা হবে সেটা হচ্ছে, একটু আগেই আমরা দেখেছি যে
হাইড্রোপারঅক্সাইড আয়ন তৈরি হবে। হাইড্রোপারঅক্সাইড আয়ন এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন করে তৈরি করবে ওই পারক্সি অ্যাসিডের সল্ট, যেটাকে অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে আমরা প্যারাসিডটা পাবো। এবারে এই প্যারাসিডের পিকে ভ্যালু হচ্ছে 8.2, যেটা কার্বক্সিলিক অ্যাসিডের থেকে অবভিয়াসলি অনেকটা কম, অনেকটা বেশি, তার মানে অ্যাসিডিটি অনেকটা কম। তার কারণ কিছুই না, যদি কার্বক্সিলিক অ্যাসিডের রেজোন্যান্স স্টেবিলাইজেশন আছে, কিন্তু পারক্সি অ্যাসিডের ক্ষেত্রে তার যে আনায়ন অর্থাৎ কনজুগেট বেস, সেটার কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশন নেই। কনজুগেট বেস অফ দি কার্বক্সিলিক অ্যাসিড, it is stabilized by equivalent resonance canonicals, no such resonance is found. এবার ইপক্সিডেশন রিঅ্যাকশনের কিছু কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে। Hex1, which is a terminal. The question of radioselectivity does not arise here, কারণ দুটো এন্ডেই অক্সিজেন যোগ হবে এবং এখানে আমরা একটা রেসিমিক মিক্সচার পাচ্ছি, অতএব রিঅ্যাকশন ইজ নট এনার্জি সেলেক্টিভ। সাইক্লোহেক্সিনের ক্ষেত্রে দুটো ফেস, তার ফ্রন্ট ফেস রিয়ার ফেস, এরা হচ্ছে হোমোটপিক, অতএব এখানে আমরা মেসো কম্পাউন্ড পাচ্ছি। E2 বিউটিনের ক্ষেত্রে আমরা এনানশিওটপিক ফেসে একবার উপর থেকে একবার নিচ থেকে ইপক্সিডেশন করতে পারছি এবং সেক্ষেত্রে রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে। whereas Z2 বিউটিনের ক্ষেত্রে ইপক্সিডেশন করলে আমরা মেসো কম্পাউন্ড পাচ্ছি, বিকজ Z2 বিউটিনের যে দুটো ফেস, অ্যালকিনের দুটো ফেস, তারা হচ্ছে হোমোটপিক। তো obviously stereospecifics in addition, not enantioselective but most definitely diastereoselective. We have discussed all these points regarding the other addition reactions that we have seen, particularly bromination এর ক্ষেত্রে এই পয়েন্টস গুলো আমরা ডিটেইলে ডিসকাস করেছি। If you have any problems in understanding it, please refer to the lecture for the bromination. তো এর mechanism, Prilizaheb developed the reaction, but he did not give any sort of useful insight to the mechanism. The mechanism was discovered by, or deciphered rather, by Paul Bartlett, and the mechanism he came up with, he called it the butterfly mechanism, because the transition state for the mechanism is looks like a butterfly. So basically there are lots of arrows are moving here, where the transition state looks like the two wings of a butterfly releasing a carboxylic acid and a epoxide. The blue oxygen atom is, first of all, it acts as an electrophile, and then it, in between the reaction, it changes its nature and becomes nucleophilic. So it's just like the opposite of the oxidation step of hydroboration oxidation sequence, where the peroxide ion, the oxygen of the peroxide ion, starts as a nucleophile and then changes its nature to electrophilic. This time the blue oxygen is acting as a, first as an electrophile and then as a nucleophile. So there are 1, 2, 3 and 4 arrows moving. I have broken down the steps for your understanding in two different diagrams, but that does not mean যে এইটা কিন্তু আলাদা আলাদা স্টেপে হচ্ছে। এটা একটা কনসার্টেড স্টেপ যেখানে এতগুলো ইলেকট্রন মুভ করছে পরপর, কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য আমি এটাকে দুটো আলাদা জায়গাতে ভেঙেছি। So the first arrow, you start here. The first arrow is the transfer of the pi electron density of the carbon-carbon double bond onto the electrophilic oxygen. Why this oxygen is electrophilic? That is because this oxygen, তার যে ইলেকট্রন সেটা এই কার্বনিন দিয়ে টানছে, because you can draw a resonance structure where you can shift these electron pairs onto here, and as a result this oxygen can gather a normal positive charge. Obviously this oxygen will be therefore supplying electron through the sigma bond to this positively charged oxygen. So this blue oxygen is electrophilic in nature. তো এই ব্লু অক্সিজেনের উপরে তুমি নিউক্লিওফিলিক অ্যাটাক করলে, once it happens the blue oxygen has to lose something, কারণ তা না হলে ওর ভ্যালেন্সি এক্সপ্যান্ড করে যাবে, 8টা ইলেকট্রনের থেকে বেশি ইলেকট্রন হয়ে যাবে ওর। So obviously this peroxo bond being weak, this breaks. This being a peroxo bond, this is a very weak bond, so it can easily break. তো যদি ব্রেক করে তাহলে এখানে আবার কার্বন অক্সাইড ডাবল বন্ড তৈরি হচ্ছে। So that's the first arrow, C double bonded C breaks, ব্লু অক্সিজেনের সাথে এই কার্বনের বন্ড তৈরি হলো। আর সেকেন্ড অ্যারোটা হচ্ছে ব্লু অক্সিজেন আর ব্ল্যাক অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক করে গেল এবং ব্লু অক্সিজেন আর কার্বনের মাঝে একটা ডাবল বন্ড, C double bond তৈরি হচ্ছে। The third arrow is, obviously the carbon has to lose some electrons, otherwise ওর উপরে 8 এর বেশি ইলেকট্রন হয়ে যাবে। So the vulnerable C double bonded bond that breaks, and that picks up the hydrogen that was attached to the blue oxygen. Now this oxygen has changed its character
এর উপরে আমরা একটা ইলেকট্রন পেয়ার পুশ করেছিলাম, এখান থেকে একটা ইলেকট্রন পেয়ারকে বের করে দিয়েছে, তারপরে আরেকটা যে সিগমা বন্ড ছিল দ্যাট ইজ নাও বিং ব্রোকেন। 3 নম্বর অ্যারো দিয়ে দেখো, the sigma bond is being broken, C double bonded bond breaks and OH bond forms, আর this OH bond is now breaking, and if this OH bond is breaking তাহলে এই অক্সিজেনের মাথায় কিন্তু একটা নেগেটিভ চার্জ চলে আসবে, এবং আমরা যেহেতু এই অ্যালকিনের এই এন্ড থেকে একটা কার্বন অক্সিজেন বন্ড বার করেছি বাই ব্রেকিং দি কার্বন কার্বন ডাবল বন্ড, দিস এন্ড উইল বি বিকামিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ ও কিন্তু পাই ইলেকট্রন বেরিয়ে গেছে ওখান থেকে, আর এই অক্সিজেনের উইল নাও বিকাম ইলেকট্রন রিচ, সো নাও ইট ইজ বিহেভিং অ্যাজ এ নিউক্লিওফাইল, and the fourth arrow will be such that the oxygen hydrogen bonded যে ইলেকট্রনটা সেটা শিফট হয়ে আসবে। I hope that thing has made sense to you, and if you have any problems just rewind and listen to these things for a couple of times. So যখন ফার্স্ট রিঅ্যাকশনটা শুরু হচ্ছে, because this is the electrophilic addition, it is the transfer of the electron from the HOMO of the alkene to the LUMO of the peroxo linkage, that is the sigma star of oxygen, and from electron is coming from the pi orbital of the carbon carbon double bond, and then in the fourth stage where the second carbon oxygen bond is being formed, সেখানে অক্সিজেনের OH এর যে সিগমা ইলেকট্রন that is being transferred onto the developing p orbital of the carbon, কারণ এই কার্বনটার উপরে একটা p orbital ডেভেলপ করতে শুরু করেছে যখনই তুমি এখান থেকে ইলেকট্রন পেয়ারটাকে সরিয়ে দিয়েছো। তো বার্টলেটের কনসেপ্ট অনুযায়ী এই বাটারফ্লাই ট্রানজিশন স্টেটটা পুরো ফুল প্ল্যানার ছিল, এই পুরো জিনিসটা প্ল্যানার, কিন্তু এখন বলে যে এটা পুরোটা প্ল্যানার নয়, এটা একটা স্পাইরোলাইক অ্যারেঞ্জমেন্ট, যেখানে এই অ্যারেঞ্জমেন্টটা যদি এই কাগজের প্লেনে থাকে বা স্ক্রিনের প্লেনে থাকে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা এটা কাগজের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় আছে, বাট দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট ফর আস। The important point for us to understand is that this is obviously a stereospecific scene addition. অক্সিজেনটা কার্বনিলের একটা ফেজ থেকেই ডেলিভার হচ্ছে, সেটা টপ ফেজ বটম ফেজ যাই হোক, একটা ফেজ থেকে ডেলিভার হচ্ছে, এবং তাই হবে। 3 মেম্বার রিং যখন তৈরি হবে তখন সেটা দুটো কার্বনের একই দিক থেকে আসতে হবে, কারণ উল্টো দিক থেকে যদি আসে তাহলে 3 মেম্বার রিং সাস্টেনেবল হয়। তো এটা অনেকটা তোমার ওই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশনের মতো, সেখানে দুটো কার্বন ব্রোমিন বন্ড তৈরি হয় আর একটা ব্রোমিন ব্রোমিন বন্ড ভাঙে, কিন্তু সেখানে 3টে অ্যারো ঘুরিয়ে আমাদের কাজ হয়ে যায়, এখানে আমাদের 4টে অ্যারো ঘোরাতে হচ্ছে। Regioselectivity is the more substituted alkenes react faster. Relative rate of epoxidation is such that this thing, that is a tetrasubstituted alkene, that is faster compared to the ethylene, which has no alkene substituents. That is because the reaction is initiated by transfer of the electron from the highest occupied molecular orbital of the alkene to the oxygen sigma star. তো ইলেকট্রন রিলিজার, যত তুমি এই জায়গাতে ইলেকট্রন রিলিজিং আর গ্রুপ বসাবে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ বসালে সমস্ত অরবিটাল এনার্জি উঠে যায়, অর্থাৎ হোমোর এনার্জি উঠে যাবে। তা হোমোর এনার্জি যদি উঠে যায় তাহলে হোমোলুম্ব গ্যাপ কমে যায়, অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, রেট অফ দ্য রিয়াকশন বেড়ে যায়। তো দ্যাট ইজ ওয়াই দ্য রিয়াকশন ইজ হ্যাপেনিং, সো মাচ সো দ্যাট you can actually do a selective epoxidation of a more substituted double bond in presence of a less substituted double bond in the same molecule. This is a molecule where you have carbon-carbon double bond, a tetrasubstituted double bond, as well as the non-conjugated. Non-conjugated means এদের মধ্যে কোনো conjugation নেই, আর disubstituted double bond. This one is more reactive because of the higher energy HOMO associated with it. So if you do epoxidation with magnesium monoperoxyphthalate, the epoxidation will take place selectively at this site, and once the epoxidation has happened, this oxygen will have its inductive effect to draw away electron density from the existing double bond, which will have its HOMO energy lowered. or HOMO energy নেমে যাবে, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ পড়েছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ পড়লে HOMO energy নেমে যাবে, তার ফলে এর রিঅ্যাক্টিভিটি ফার্দার কম্প্রোমাইজড হয়ে যাবে, এবং আমরা যেহেতু লিমিটেড অ্যামাউন্ট epoxidizing এজেন্ট ইউজ করেছি, এই রিঅ্যাকশনটা সাকসেসফুলি আমরা অ্যাকমপ্লিশ করতে পারব। এবার এই ইপক্সিডেশন রিঅ্যাকশনের আরো কিছু অ্যাসপেক্টস আছে, যেমন একটা অ্যাসপেক্ট হচ্ছে যে এটা যেহেতু
একটা খুব অর্গানাইজ ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায় এবং একটা ইলাবোরেট একটা বেশ বড় সড়ো মলিকিউল খুব কাছাকাছি এসে অ্যালকিনের ফেসে এটাকে ডেলিভার করে, অক্সিজেনটাকে ডেলিভার করে। তো সেই জন্য এটা সাসেপ্টেবল টু স্টেরিক হিন্ড্রেন্স, এক্সট্রিমলি সাসেপ্টেবল টু স্টেরিক হিন্ড্রেন্স। যেমন ধরো এইখানে একটা এক্সাম্পল নিয়েছি যেখানে একটা ডাবল বন্ড আছে, অক্সিডেশন এখানে হতে পারে, বাট দ্য টপ ফেস অফ দ্য মলিকিউল ইজ সো ড্রন দ্যাট এর দুটো ফেস আছে। টপ ফেসটা বলাটা ভুল হলো, মলিকিউলটাকে যদি আমি ইন দ্য প্লেন অফ দ্য পেপার ভাবি তাহলে ফ্রন্ট ফেস আর রিয়ার ফেস আছে। তো ফ্রন্ট ফেসটা দেখো ব্লকড হয়ে আছে CO2H আর মি দিয়ে, কারণ মিগুলো ওয়েজ বন্ডে আছে, তারা তোমার দিকে আছে। তো top face or front face of the alkene is blocked by the substituents. So if you carry out the reaction with MCPBA in CH2Cl2 medium, সাধারণত এই ধরনের ডাইক্লোরোমিথেন বা এই ধরনের কোনো একটা ইনার্ট সলভেন্টের রিঅ্যাকশনটা করে, তো epoxidation will take place from the so-called bottom phase, or better to say from the rear phase, to avoid the steric crowding between the CO2H and the Me group and the incoming epoxidizing agent. তো কেউ যদি বলে যে এর কমপ্লিমেন্টারি ইপক্সাইডটা কি করে বানাবো, দি আদার ডায়াস্ট্রিওআইসোমার, যেখানে টপ ফেস থেকে বা সো কল্ড ফ্রন্ট ফেস থেকে ইপক্সাইডটা ডেলিভার্ড হবে, তো সেটা এরকম ইপক্সিডেশন করে বানানো যাবে না। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এই মলিকুলের উপর একটা অন্য সিকোয়েন্স অফ রিয়াকশন করতে হবে, যে জিনিসটা আমরা এর আগে দেখেছিলাম, আয়োডো ল্যাক্টোনাইজেশন। কি করে হচ্ছে? দ্য রিয়াকশন ইজ ভেরি এলিগ্যান্ট। তুমি যদি এই সিস্টেমের ওপরে আয়োডিন দিয়ে ট্রিট করো, এই সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, তো ফার্স্টে এখানে সোডিয়াম বাইকার্বনেটকে CO2 মাইনাস করবে, আর আয়োডিন একটা সাইক্লিক আয়োডোনিয়াম আয়ন তৈরি করবে, যে কারণে ইপক্সিডেশনটা আমাদের সোকল্ড ব্যাক ফেস বা বটম ফেস থেকে হয়েছে, রিয়ার ফেস বা বটম ফেস থেকে হয়েছে। ঠিক একই কারণে আয়োডোনিয়ামটাও কিন্তু লেস ইন্ডার্ট সাইড থেকে ডেলিভার করবে আয়োডিন প্লাসকে, এবং আয়োডোনিয়ামটাও আমাদের পেছন দিকে তৈরি হবে। And then a lactonization will take place where this carboxylate will act as a nucleophile and close down this ring, and this carbon iodine bond will break. As far as this attack is concerned, এটা obviously iodine CI বন্ডের রেসপেক্টিভ এক সাইড থেকে হচ্ছে, so this is allowed। এবং আমরা এই ধরনের একটা ল্যাকটোন পাবো, যে ল্যাকটোনটাকে ফেলে ছড়িয়ে আঁকলে আমাদের এইরকম দেখতে হবে। তো এবার এই যে ল্যাকটোন, এই ল্যাকটোনটা স্ট্রেন্ড ল্যাকটোন, এবং এর উপরে যদি আমরা NaOH ওয়াটার দিয়ে ট্রিট করি তাহলে সেখানে একটা এস্টার হাইড্রোলিসিস হবে, যেটা OH মাইনাসটা এইখানে অ্যাটাক করবে, and then this oxygen carbon bond will break, but then it will come back again, reform the carbon oxygen bond, and this oxygen minus will leave, so alkoxide will leave মানে বেরিয়ে তো যাবে না, এই মলিকুলের মধ্যেই থাকবে। তার মানে এই জায়গাতে যে উপরের দিকে যে CO2H টা ছিল সেটা এখন আবার CO2 মাইনাস হয়ে গেল, উল্টে আমরা উপরের দিকে একটা OH পেলাম। এবার খেয়াল করে দেখো, এই সিস্টেমটা বেসিক্যালি একটা আয়োডোহাইড্রিন, যেখানে আয়োডিন ব্যাক ফেসে আছে এবং OH ফ্রন্ট ফেসে আছে। মিডিয়ামে অ্যালকালি আছেই, অতএব এটা O মাইনাস হবে এবং সঙ্গে সঙ্গে রিংকে ক্লোজ করবে, এবং ক্লোজ করে এটা আমার ডিজায়ার্ড ইপক্সাইড আমরা পেয়ে যাব, যেটাকে ওয়ার্ক আপ করলে এই CO2H থেকে, এই CO2 মাইনাস থেকে আমরা CO2H পেয়ে যাব। So this is, I know this is a elaborate kind of a mechanism, and probably this will not be important for your exam, but this is very elegant. And যেহেতু তুমি আয়োডোল্যাক্টোনাইজেশন পড়েছো, যেহেতু তুমি ব্রোমোহাইড্রিন দিয়ে ইপক্সিডেশন পড়েছো, সো আই থিঙ্ক দ্যাট দিস ইজ রিলিভেন্ট হিয়ার। এটা এখানে একবার তোমার দেখলে ভালোই, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। Epoxidation with for the carbon-carbon double bond, which is conjugated with carbon-oxygen double bond, that is kind of a problem. এটা একটা সমস্যা এই জন্য যে the carbon-carbon double bond conjugated with electron withdrawing groups such as C double bonded O is not actually nucleophilic. এর আগে আমরা যে ডাবল বন্ডের ইপক্সিডেশন গুলো করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম the reaction is initiated by the transfer of electron from the HOMO of the alkene to the LUMO of the oxygen-oxygen peroxide linkage. ওই oxygen-oxygen peroxide linkage যেটা আছে ওইখানটাতে, ওই অরবিটালটাতে ইলেকট্রনটা ট্রান্সফার হয়, LUMO of the peroxy acid if you say। তার মানে রিয়াকশন কিন্তু ইনিশিয়েটেড হচ্ছে where the alkene is acting as a nucleophile and the peroxy acid is acting as an electrophile, but this time the alkene is not nucleophilic at all, it is electrophilic। এবং প্যারাসিডের নেচার, নিজে প্যারাসিডের নেচার যখন শুরু হয় তখন এই অক্সিজেনটা কিন্তু ইলেকট্রোফিলিক। দুটোই যদি ইলেকট্রোফিলিক হয়
তাহলে আমরা জানি যেরকম লাইক পোলস রিপেল ইচ আদার, সেরকম ইলেকট্রোফিলিক রিএজেন্ট আরেকটা ইলেকট্রোফিলিক রিএজেন্টকে পছন্দ করে না এবং রিয়াকশন হবে না, সেক্ষেত্রে ভালো হয় না রিয়াকশন। এছাড়া আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে পারাসিডের একটা সেপারেট রিয়াকশন আছে, যেটা আমরা পরে দেখব। সেটা হচ্ছে বায়ার ভিলিজার অক্সিডেশন, যেখানে বেসিক্যালি কিটোন থেকে এস্টার তৈরি হয়, অ্যান্ড দ্যাট ইজ এ সিরিয়াস কম্পিটিং সাইড রিয়াকশন। সেই জন্য এইটা খুব একটা সাকসেসফুল নয় এই ধরনের এনোন কম্পাউন্ডের ক্ষেত্রে। পার অ্যাসিড দিয়ে রিয়াকশন করতে গেলে রিয়াকশনের ইল্ড খুব খারাপ হয়, ইপক্সাইড তৈরি হয় হয়তো, কিন্তু খুব কম তৈরি হয়। তো সেখানে আমরা নিউক্লিওফিলিক ইপক্সিডাইজার ইউজ করি, এবং নিউক্লিওফিলিক ইপক্সিডাইজার স্ট্যান্ডস টু রিজন একটা হাইড্রোজেন পেরোক্সাইড ইন অ্যালকালি that can be called as a nucleophilic epoxidizer. The nucleophilic epoxidizer is actually the hydroperoxide ion, which is powerful nucleophile due to the alpha effect, and it attacks in a 1,4 addition fashion the beta carbon of the alpha beta unsaturated carbon. এই ব্লু অক্সিজেন অ্যাটমটা এই বিটা কার্বনকে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পরে এখানে একটা এনলেট টাইপ ইন্টারমিডিয়েট তৈরি হয়, which closes down the ring by forming the carbon oxygen double bond and shifting this কার্বন কার্বন ডাবল বন্ড এই আলফা কার্বনের সাথে এই অক্সিজেনটার একটা লিঙ্কেজ তৈরি করে। আর আমরা তো জানি যে অক্সিজেন অক্সিজেন বন্ড বিং উইক, দিস which is a good living group, therefore এই এখানে ইপক্সিডেশন কমপ্লিট হয়ে যায়। আবার খেয়াল করে দেখো, এই ব্লু অক্সিজেনটা শুরু করছে নিউক্লিওফিলিক হয়ে, কিন্তু রিয়াকশনের মাঝপথে গিয়ে এটা কিন্তু নিজের নেচার চেঞ্জ করে ফেললো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যখন ইপক্সিডেশনটা হচ্ছে, এই ব্লু অক্সিজেনটা একটা স্টেপে ডেলিভার্ড হচ্ছে, এবং দুটো সিও বন্ড কিন্তু একই স্টেপে তৈরি হচ্ছে। দিস ইজ এ ট্রানজিশন স্টেপ, দিস ইজ নট অ্যান ইন্টারমিডিয়েট। এবং এখানে আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, দুটো স্টেপকে বোঝার সুবিধের জন্য ভাগ করা হয়েছে। এখানে কিন্তু সেটা না, এখানে দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট, দিস ইজ এ ডিস্টিংক্ট ইন্টারমিডিয়েট হুইচ ইজ এ এনলেট। যে এনলেটের বিটা কার্বনে একটা অক্সিজেন আছে, তার উপরে একটা লিভিং গ্রুপ আছে, দেয়ারফর আলফা কার্বন দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করে রিংটা ক্লোজ করে দেয়, এবং আমরা ইপক্সিডেশনটা অ্যাচিভ করতে পারি। বাট দিস ডাজ নট, এখান থেকে এখানে সরাসরি যায় না, it has an intermediate in front, so it's a two-step reaction. And the reaction is under thermodynamic control, therefore it is the thermodynamically preferred 1,4 addition that takes place. এখানে 1,2 addition হতে পারে, যদি 1,2 addition হয় তাহলে এই কার্বনিলে অ্যাটাক করবে, এটা খুলবে, কিন্তু তার কোনো ফেট নেই, ওটা আবার ফিরে আসবে এবং হাইড্রোপেরক্সাইডকে আবার রিজেক্ট করে দেবে মিডিয়ামে। সো দ্য কাইনেটিক অ্যাডিশন, ইভেন দো ইফ ইট ইজ হ্যাপেনিং, ইট ডাজ নট লিড টু এনি সিগনিফিক্যান্ট রেজাল্ট, কোনো সেই অর্থে কোনো রেজাল্ট নেই। কিন্তু যদি আমরা থার্মোডাইনামিক্যালি মোর ফেভার্ড কনজুগেট অ্যাডিশন করি, যেখানে বিটা কার্বনের নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, সেখান থেকে আমরা ইপক্সাইডটা পেতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে একটা এমন অ্যালকিন নেওয়া হয়েছে যেটা দুটো ডাবল বন্ড আছে, সিসি ডাবল বন্ড আছে, একটা কনজুগেটেড উইথ কার্বনিল, সো দি এ ডাবল বন্ড ইজ ইলেকট্রোফিলিক, অ্যান্ড দ্য বি ডাবল বন্ড হুইচ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য কার্বনিল, ইট ইজ নিউক্লিওফিলিক। যদি আমরা এখানে MCPBS H2Cl2 দিয়ে রিয়াকশন করি, যদি বায়ার ভিলিজারকে আমরা বাদ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিকজ দি unconjugated nucleophilic olefin is present, it is getting epoxidized, whereas nothing is happening here. But change the electrophilic epoxidizer to a nucleophilic epoxidizer, it is the electrophilic double bond, that is the A double bond, that is getting epoxidized. So thank you for your patience regarding our discussions for the Prilly-Zahev reaction, and I will be seeing you in the next one.